নমস্কার, আমি শিখা মুখার্জি ইউটিউব চ্যানেল শিখা মুখার্জিজ আর্টিস্ট্রি পার্ট 2 শ্রোতাদের স্বাগত জানাই। আজকে আমি আশাপূর্ণা দেবীর লেখা একটা গল্প পাঠ করব। গল্পের নাম একটি করুণ কাহিনী। গল্পের শেষে আমি একটা প্রশ্ন রাখবো, আশা করি আমার গল্প পাঠের মনোযোগী শ্রোতারা নিশ্চয়ই উত্তর দিতে পারবেন। এই গল্পটা পোস্ট করার দুদিনের মধ্যে প্রথম 3 জন সঠিক উত্তরদাতার নাম আমি পরের গল্প পাঠের শুরুতে ঘোষণা করব। পরের গল্পটা ডক্টর নবনীতা দেবসেনের লেখা একটা মজার গল্প। গল্পের নাম নিমন্ত্রণ রক্ষা। ডক্টর নবনীতা দেবসেনের লেখা হে পূর্ণ তব চরণেরও কাছে এই ভ্রমণ কাহিনীর শেষ পর্বে যে প্রশ্ন রেখেছিলাম, সেই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন একমাত্র শিলা দস্তিদার। এই প্রশ্নের উত্তর হলো শিবখ্রিস্ট স্বামী 2500 টাকা বললেও আসলে 2600 টাকা ছিল তার দেওয়া দানমের খামের মধ্যে। শ্রোতা বন্ধুরা, যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ রাখছি। তাহলে বন্ধুরা, এবারে আমরা গল্প পাঠ শুরু করছি। আশাপূর্ণা দেবীর লেখা একটি করুণ কাহিনী। গিয়েছিলাম পুজোর সময় দার্জিলিং। উঠেছিলাম লুইস জুবিলি স্যানিটোরিয়ামে। ভ্রমণের আনন্দ এবং জাতি ধর্ম দুই যাতে বজায় থাকে সেদিকে প্রখর দৃষ্টি রেখে অর্থোডক্স ডিপার্টমেন্টে আশ্রয় নিয়েছি। আশপাশে কিছু স্বগোত্র প্রতিবেশিনীও পাওয়া গেছে। একটি পরিবারের সঙ্গে একদিন টাইগার হিলে সূর্যোদয় দেখে আসার সূত্রে বেশ একটু ঘনিষ্ঠতাই হয়ে গেল। তবে পারিবারিক পরিচয়ের বাইরে নিজের যে তুচ্ছ একটুখানি পরিচয় আছে সেটুকু সযত্নে গোপন রেখেই চলেছি। ওদের রুম 11, আমাদের 13। মধ্যবর্তিনীটি নিতান্তই তরুণী, চুলে যাদের পাক ধরেছে তাদের সযত্নে এড়িয়ে চলেন। কাজেই এক ঘর টপকে ও ঘরের সঙ্গে আলাপ জমানো। 11 নম্বর প্রায়ই এ ঘরে আসেন এবং আমার টেবিলে পুজোবার্ষিকী ছড়াছড়ি দেখে পুলকিত চিত্তে মন্তব্য করেন, আপনারা দেখছি আমার মতো বই বাতিক, পয়সার কাঁড়ি নষ্ট করে কত বই কিনেছেন। আমি অবশ্যই এই বাতিকের জ্বালায় এই পুজোর সময় অনেকগুলো পয়সা জলে দিই, তবে আপনার মতো এত না। আমাকে যে বইগুলির জন্য পয়সা একটুও জলে দিতে হয়নি সে খবর আর ফাঁস করে ফেলি না। বইয়ের ছড়াছড়ির কারণ রুম নম্বর 13-র কর্তা ছুটির মধ্যে পড়ে শেষ করবার বাসনা নিয়ে ডজন খানেক পত্রিকা সঙ্গে এনেছেন। সর্বভাবময়ী এবং সর্ববাক্যময়ী একটু হাসির দ্বারাই উত্তর সমাধা করি। তবে তার পয়সাগুলি যে জলে গিয়েছে সে সম্বন্ধে আর দ্বিমত পোষণ করি না। 11 নম্বর বলেন, এখানে হৈ হৈ করে কেটে যাচ্ছে তাই বুঝতে পারছেন না, নইলে 24 ঘন্টা শুধু বই নিয়েই থাকে। কর্তার কাছে কম বকুনি খায় তার জন্যে। কি করব ভাই, পারি না, বই নইলে এক দণ্ড থাকতে পারি না। হৈ হৈ করে কাটছে সকলেরই। এর মধ্যে একদিন একটা মজার ব্যাপার ঘটল মানেই যে তার মধ্যে কোনো ঘটনা আছে তা নয়, সে আশা করবেন না। ঘটল ব্যাপার। ঘটনা কোথায়? সারা জীবনের ইতিহাস তন্ন তন্ন করে দেখেছি, কোথাও একটা ঘটনা চোখে পড়ে না। অঘটন ঘটন পটীয়সী দেবী ভুলেও কোনোদিনও ফিরে তাকাননি আমার দিকে। যা সচরাচর ঘটছে, যা অনেকের জীবনেই ঘটে থাকে, তাকে আর ঘটনা বলা যায় কি করে? একটা কুকুর যখন কোনো মানুষকে কামড়ায় সেটা তো আর সংবাদ হয় না। সংবাদ হয় তখনই যখন কোনো মানুষ একটা কুকুরকে কামড়ায়। সত্যি ভারী খেদ হয় যখন আগাগোড়া জীবনটা হাতড়েও একটা সত্যি গল্প লেখবার মতো ঘটনা খুঁজে পাই না। অথচ দেখেছি তো ধারে কাছে, মনে হয় আমি বাদে সকলের জীবনেই গাদা গাদা ঘটনা। এক এক ভাগ্যবানের জীবনে তো দেখি ঘটনার চাষ চলে। তার সাক্ষ্য দেখবেন ওদের জীবন কাহিনীতে, ভ্রমণ কাহিনীতে।
ওরা যদি ভ্রমণে বেরোলেন তো স্টেশন প্ল্যাটফর্ম থেকেই ঘটনা শুরু হলো। পথে ঘাটে, হোটেলে, রেস্তোরাঁয়, মন্দিরে, ধর্মশালায়, যেখানে যত রূপসী তরুণী আছে সকলে মিলে পালা করে সেই ভাগ্যবানেরই প্রেমে পড়তে থাকে। আর চমৎকার এক একটি গল্পের মতো সুন্দর সুন্দর ঘটনা জমে ওঠে। ওদের পক্ষে সত্যি গল্প লেখা কত সোজা। সোনার সঙ্গে কতটুকু খাদ মেশালে খাঁটি গিনি সোনা হয়, আর সত্যির সঙ্গে কতটুকু গল্প মিশেল দিলে খাঁটি সত্যি গল্প হয়, এটা জানা একটা আর্ট বই কি। সে আর্ট সকলে আয়ত্ত করতে পারে না। যাকে কি বলছিলাম, হোটেলের চাকরটা বুঝি ভুলক্রমে আমাদের চিঠি ওদের ঘরে দিয়ে এসছে। বিজয়া দশমীর পর দিন চিঠি দু চারখানা আসছেই এদিক ওদিক থেকে। দেখি 11 নম্বরের ভদ্রমহিলা দুখানা চিঠি নিয়ে ছুটে এসেছেন। আমার দিকে এগিয়ে বললেন, এ চিঠি আপনার? হাত দিয়ে উল্টে দেখলাম একখানা খাম, একটা পোস্টকার্ড, মেয়ের আর বোনের। সৌজন্যের হাসি হেসে বললাম, হ্যাঁ আমারই। আপনার চিঠির সঙ্গে দিয়ে গেছে বুঝি? আর বলেন কেন, বুদ্ধি দেখুন মুখ পোড়ার। রুম নম্বর 11 চিঠির সঙ্গে তুই রুম নম্বর 13 চিঠিও দিলি কি বলে? পাহাড়ি ভৃত্য জেঠুর পক্ষে এ ভুলটুকু করে ফেলা খুব একটা মারাত্মক ভুল বলে মনে হয় না। তবু বলি, ওর ভুলের খেসারত দিতে আপনাকে আবার ছুটে আসতে হলো। তাতে কি, ক্ষয়ে তো আর গেলাম না, বরং সাপে বর হলো। কিসের সাপ, কিসের বর? ধরে ফেললাম আপনাকে, ভেবেছিলেন ফাঁকি দিয়ে পার পেয়ে যাবেন। কেমন এখন? ধর্মের কল বাতাসে নড়ল তো? আচ্ছা দিদি, এতদিন আলাপ হয়েছে, পরিচয় দেননি কেন বলুন তো? হেসে ফেলে বলি, কিসের পরিচয়? আহা, আর লুকোতে হবে না। যাক, ভাগ্যিস চিঠি বিভ্রাট হলো, তাই না জানতে পারলাম। কিছু মনে করবেন না, আপনার বোনের লেখা পোস্টকার্ডখানা পড়ে ফেলেছি, তাইতেই তো ধরে ফেললাম। বোনের লেখা পোস্টকার্ড ততক্ষণে আমিও পড়ে ফেলেছি। দেখলাম তিনি কার্ডেই কবিত্ব করেছেন। প্রশ্ন করা হয়েছে, দার্জিলিংয়ে এসে ক্যালকাটা রোডের নির্জনতায় কোনো গল্পের উপকরণ পেয়ে গেলাম কিনা। 11 নম্বর আবার বলেন, দেখুন দিকি, এত বড় একটা গুণী মানুষকে নিয়ে এই কদিন ধরে ঘর করলাম, অথচ কিছু টের পেতে দেননি। বললাম, ভারী তো গুণী। আপনার দেখছি ভারী বিনয়। বাংলাদেশে কে না আপনার নাম জানে। সত্যি আপনার লেখা কি ভালো লাগে আমার। একটুখানি স্নিগ্ধ হাসি হাসলাম। সত্যি বলতে ভদ্রমহিলার বুদ্ধিশুদ্ধির ওপর হঠাৎ যেন বেশ একটু আস্থা জন্মে গেল। এ তো গেল প্রথম অঙ্ক। দ্বিতীয় অঙ্কে দেখি 11 নম্বর তার স্বামী বেচারাকে ধরে এনেছেন লেখিকা সন্দর্শনে। ভদ্রলোক শুনেছি কার বাড়ির লোক, বাজার দরের ওঠা পড়ার দিকে তাকিয়েই দিন কাটে নিশ্চয়। তাকে ধরে এনে একই বিড়ম্বনা। হেসে বললাম, সন্দর্শন তো দিনভরই হচ্ছে। এক গাল হেসে 11 নম্বর বললেন, সে আলাদা দেখা, এ হলো নবদর্শন। বুঝুন কপাল আমার, ভাগ্যে যদিও বা একটি নবদর্শনের দর্শক জোটে, তো সে কিনা নিরেট নিটল একটি। কিন্তু ও কথা থাক, কি জানি এ লেখা কখন কার চোখে পড়ে। যাই হোক, তবু বলবো লোকটি লোক ভালো। কথা কয়ে বুঝলাম লেখক শব্দের ভাষাগত অর্থটুকু জেনে রাখা ছাড়া এ যাবৎ আর কখনো তাদের সম্বন্ধে মাথা ঘামাননি ভদ্রলোক। তথাপি বইবাতি গৃহিণীর পাল্লায় পড়ে ঝাড়া 1 ঘন্টা জলজ্জান্ত একটি লেখিকার সঙ্গে সাহিত্য নিয়ে আলোচনা করে গেলেন। আলোচনার ধারাটা এই ধরনের, যথা, লিখে মাসে কত করে আয় হয় আমার, নিয়মিত হিসাব না থাকলেও গড়ে। নিজের বই নিজে না ছাপিয়ে পাবলিশারের হাতে দিই কেন? পাবলিশার যে সততা রক্ষা করে চলেন তার প্রমাণ কি? তাদের সঙ্গে কি কি শর্ত থাকে? সম্পাদক এবং প্রকাশকের মধ্যে কোনো সম্পর্ক আছে কি না?
সিনেমা কোম্পানি তো অনায়াসেই 2-4টে টাকা খরচা করে বাজার থেকে ছাপা বই কিনে নিতে পারে, তবে লেখকের কাছ থেকে বেশি দাম দিয়ে কিনতে আসে কেন? ইত্যাদি ইত্যাদি। এ তো কাটলো সন্ধেটা। পরদিন দেখি আমাকে আবিষ্কারের গৌরবে গৌরবান্বিতা ভদ্রমহিলা মিটিমিটি হাস্য সহযোগে এসে দাঁড়িয়েছেন সঙ্গে জনা তিনেক দর্শন প্রার্থিনী নিয়ে। ছোট্ট ঘরটুকু জিনিসে বোঝায় কোথায় বসাই ভেবেই পায় না। ঘরের লোকটিকে তাড়া দিয়ে লনে পাঠায়। যারা এসেছেন তারা একেবারে বিগলিত আনন্দে একে একে বললেন, উফ, আপনার সঙ্গে যে এমন অপ্রত্যাশিত দেখা হয়ে যাবে এ কোনোদিনও স্বপ্নেও ভাবিনি। আপনার লেখা যে কি ভালো লাগে আমাদের। আচ্ছা, কি করে লেখেন আপনি? প্রথম কবে লিখতে শিখলেন? আরো অনেক কিছুই বললেন এরা, কিন্তু সব কথা লিখতে গেলে আপনারা হয়তো ভেবে বসবেন এই সুযোগে নিজের পাবলিসিটি করে নিচ্ছি। শুধু বলে রাখি, এরকম একদিন নয়, রোজই ঘটে। যখন তখন দর্শনার্থীর আবির্ভাব হয় ঘরে। 11 নম্বর আনন্দোজ্জ্বল মুখে বলেন, কি এইবার রাখুন নিজেকে লুকিয়ে, রাখতে পারলেন? আগুন কি ছাই চাপা থাকে? তুলনা শুনে প্রাণে আনন্দের ঢেউ খেলে যায়। বলা বাহুল্য, 11 নম্বরের বোধশক্তির প্রতি আস্থা ক্রমশই বাড়ছে। এখন আর উনি এ ঘরে বেড়াতে এলে এই রে আবার আসছেন ভেবে হতাশ হই না, পরম সমাদরে অভ্যর্থনা করি। তাছাড়া অতিথি এলে ঘরের লোকটিকে আর ঘর ছাড়া করি না আজকাল। বলি, থাকো লেপের তলায়, এই নতুন কার্তিকের হিম বাইরে বেরিয়ে সর্দি কাশি ডেকে আনতে হবে না। বাইরের বেড়ানো সেরে সন্ধ্যের পরে আসেন কিনা ভদ্রমহিলা, এসেই অবশ্য তার নিজের বই পড়ার বাতিকের কথা পারেন। ওর যে শুধু একটা লাইব্রেরিতে কুলোয় না, সর্বদা দুটো লাইব্রেরি থেকে বই আসে। রাত্রি বই পড়তে পড়তে যে এক এক সময় রাত কাবার হয়ে যায় ওর। বই পড়ার নেশার জ্বালায় যে ছেলেবেলায় শ্বশুর বাড়িতে বহু গঞ্জনা খেয়েছেন, এসব কথা শুনতে শুনতে মুখস্থ হয়ে যাচ্ছে। অবশ্য তারই ফাঁকে ফাঁকে আমার নৈবেদ্য সাজানো। জীবনভর পড়ে মোলাম লিখতে তো শিখলাম না কখনো, আপনাকে দেখে হিংসে হয়। সত্যি কি লেখাই লেখেন ভাই। আহা, আপনার বলয় গ্রাসটা যখন পড়েছিলাম কেঁদে আর বাঁচেনে। একা পড়ে তো সুখ হয়নি, কর্তাকে ধরে বেঁধে শুনিয়ে তবে ছেড়েছিলাম। যতক্ষণ না খাবার ঘন্টা পড়ে ততক্ষণ গল্প চলে। উনি চলে গেলে রুম নম্বর 13-র কর্তা লেপির তলা থেকে দীর্ঘশ্বাস ফেলে বলেন, আহা বেচারা। বেচারা আবার কে হলো? রুম নাম্বার 11-র কর্তা। তার দুর্গতি শুনে আমারই কান্না পাচ্ছিল। এমনি চলতে চলতেই মেয়াদ ফুরিয়ে এলো। কালই রওনা। চলো মুসাফির তোলো ডেরা। গোছের মনোভাব নিয়ে এটা ওটা গোছাচ্ছি। রুম নাম্বার 11 এসে পর্দা ঠেলে ঢুকলেন, সঙ্গে একটি তরুণী বউ। নতুন কেউ নয়, আমাদেরই মধ্যবর্তিনী 12 নম্বর। বুঝলাম এতদিন গ্রাহ্য করে কারো সঙ্গে আলাপ করেননি বলেই বোধহয় তার পাশের ঘরে কি রত্ন লুকোনো ছিল জানতে পারেননি। 11 নম্বর আমার কর্মপদ্ধতির দিকে দৃষ্টিপাত করেই বললেন, নিহাতি মায়া কাটাচ্ছেন তাহলে? এসে বললাম, মায়া তো একদিন সকলকেই কাটাতে হবে। যা বলেছেন। 11 নম্বর দার্শনিকের ভঙ্গিতে দীর্ঘশ্বাসের সঙ্গে হাসি মিশিয়ে বলেন, ঠিক বটে, এই হোটেলখানাই যেন একটা জগৎ। লোকে আসছে যাচ্ছে, যার যতদিন মেয়াদ ততদিন থাকছে। এর মধ্যেই ভাব ভালোবাসা, আবার ছাড়াছাড়ির দুঃখ। সত্যি এও এক ভগবানের রাজ্য। চিন্তাশীলতার পরিচয়ে মুগ্ধ হলাম। অথচ আগে মনে মনে কত অবিচারই না করেছি। কতটুকু পরিচয় আমরা মানুষকে বিচার করি। উনি বলতেই থাকেন, বেশ থাকা গেছিল কদিন, চিরকাল মনে থাকবে, গিয়ে সবার কাছে গল্প করব। 12 নম্বরটি চুপচাপ, কেমন যেন ব্যঙ্গ মিশ্রিত দৃষ্টিতে তাকিয়ে দাঁড়িয়েছিল। জানি এটা একরকমের ফ্যাশন। জগতের সবাই দিকে আমি তাচ্ছিল্য দৃষ্টি হানছি।
এই একরকম ভাব এক একজন বেশ রপ্ত করে নেয় হাসিতে, চাউনিতে। এই চাউনির সামনে ঠিক সৌজন্যমূলক অভ্যর্থনা আসে না, অথচ অতিথি সংকট মোচন করলেন 11 নম্বর। 12 নম্বরের দিকে ব্যঙ্গ, কৌতুক এবং তিরস্কার মিশ্রিত একটি দৃষ্টিপাত করে বললেন, কই গো, চুপ কেন? এই তো খোঁজ জায়গা এনে দিয়েছি, সন্দেহ ভঞ্জন করো। এসে বললাম, কিসের সন্দেহ? আর বলেন কেন, এতক্ষণ এনার সঙ্গে তুমুল তর্ক। ইনি বলেন কিনা আপনি নাকি কোশমিন কালেও লেখিকা নন, আমাকে বোকা পেয়ে নাকি মিছি মিছি চাল মেরেছেন। আপনি যার নাম ভাঙিয়ে খাচ্ছেন তাকে নাকি ইনি খুব চেনেন। শুনুন তো হাসির কথা, আপনার বিনয়ের জেলার মুড়ি আর আপনি দেবেন বাজে চাল। শুনে কিভাবে তাকিয়েছিলাম তখন বুঝিনি, পরে মনে হয়েছে সাধু ভাষায় তাকেই বোধহয় স্তম্ভিত দৃষ্টি বলে। বাকশক্তি ফিরে পাবার আগে 11 নম্বর ফের কারোকে উদ্দেশ্য করে কৌতুক হাস্য বিজড়িত মুখে বলে, নাও এখন বলো, আজম্মকাল ভাগলপুরে আছি আমরা, একে কখনো ভাগলপুরে ছায়া মারাতে দেখিনি। বলো, এরকম চালবাজি আমার ঢের জানা আছে। বলো, হোটেলের খাতায় দেখেছি 13 নম্বরের কর্তার পদবি গুপ্ত। বলো সব, শুনে হাসবে সব, আপনার কর্তার পদবি নাকি গুপ্ত। এতক্ষণে বাকশক্তি ফিরে পেয়ে গম্ভীর হাসে বলে, ইনি ঠিকই বলেছেন, পদবী গুপ্তই তো। 11 নম্বর থতমত খেয়ে শুকনো হাসি হেসে বলেন, দিদির বেশ কথা। উনি যদি গুপ্ত, আপনি তবে সিংহ হলেন কেমন করে? সিংহ হয়েছি এ কথা কবে বললাম আপনাকে? আমার তৃষ্ণি ভাব দেখে ভদ্রমহিলা একটু মুষড়ে পড়লেন মনে হলো। ম্লান মুখে করুণ প্রশ্ন করলেন, কেন, আপনি আশালতা সিংহ নন? না। তরুণী বউটি বিনা বাক্যে একটু মুচকি হেসে শটকান দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। 11 নম্বর কিন্তু দাঁড়িয়ে রইলেন। ওর মুখের চেহারা দেখে একটু করুণা হলো। তৃষ্ণিভাব ত্যাগ করে বললাম, সেদিন চিঠির ওপর কি নাম দেখেছিলেন আমার, ভাবুন তো। কি জানি ভাই, মোটামুটি চোখ বুলিয়ে গেছি, নামটা দেখেছি, সিংহ কি গুপ্ত অতটা লক্ষ্য করিনি। আপনার বোন লেখা লেখা করে কি যেন লিখেছিল, তাতেই মনে করলাম বুঝি লেখিকা। এই এক স্বভাব আমার, কখনো জিনিসের শেষ পড়তে পারি না, আলস্যি লাগে। যাক ভাই, বোকা পেয়ে কদিন খুব বাঁদর নাচ নাচিয়ে নিলেন। 12 নম্বর চালাক মেয়ে, এক নজরেই ধরে ফেলেছে। উচ্চারণোদ্যত কথাকে অনুচ্চারিতই রাখতে হলো। এরপর আর কোন মুখে যে বলয়গ্রাস পড়ে কেঁদে ভাসিয়েছিলেন তার সঙ্গে নিজের সম্পর্কের কথা তুলি। তাছাড়া নাচটা কোন পক্ষে সেটাও তো ভাববার কথা। বন্ধুরা, গল্পটা এখানেই শেষ হলো। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আজকের প্রশ্ন, আশাপূর্ণা দেবীর সঙ্গে অন্য যে লেখিকাকে 12 নম্বর রুমের ভদ্রমহিলা গুলিয়ে ফেলেছিলেন তার নাম কি? আশা করি মঙ্গলময় কৃপায় আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। অনেক ধন্যবাদ।